প্রিয় দর্শক, আগামীকাল মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের কয়েক ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 18 মিনিটের বক্তব্য দিয়েছেন। অর্থাৎ জাতির উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিলেন কিছু আগে, সেখানে তিনি যেমন উন্নয়নের কথা বলেছেন, ভবিষ্যতের কথা বলেছেন, সেই সঙ্গে বেশ কিছু বিষয় কিন্তু তিনি স্পষ্ট করেছেন। স্পষ্ট করে দিয়ে তিনি একটি বিষয়কে ইঙ্গিত করেছেন, সেটি কিন্তু তিনি বলেছেন যে এই দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু ধর্মান্ধ না। আরেকটি বিষয় তিনি স্পষ্ট করেছেন যে রাজনৈতিক মদদে ৭১-এর পরাজিত শক্তিরা সরকারকে ভ্রুকুটি দেখাচ্ছে। এখন ঘুরে ফিরে একটি প্রশ্ন এসে দাঁড়ায়, সেই রাজনৈতিক মদত কারা দিচ্ছে? কাদের মদতে ৭১-এর পরাজিত শক্তিরা সরকারকে ভুরু উঁচিয়ে কপালে ভাঁজ দেখিয়ে সরকারকে ঘাম ঝরাবার চেষ্টা করছে? আমি সোমা ইসলাম, মেট্রো সেভেন টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক মদতের ভ্রুকুটি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা, তিনিও সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনিও সংসদ সদস্য। আমি বলার সময় বলিনি, তো আমি দুঃখিত। আমি আলোচনা তাহলে শুরু করছি। আমি শুরু করতে চাই নজরুল ইসলাম বাবু, আমি আপনাকে দিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে কিছু আগে বক্তব্য দিয়েছেন, 18 মিনিটের ভাষণটা। আমি নিশ্চয়ই যে এতক্ষণে আপনি হয়তো পড়ে ফেলেছেন, আমরা বেশ কবার পড়েছি। পড়ার পর শেষ অংশে যেটা বলেছি, তিনি বারবার একটা বিষয় কোট করেছেন, সে ৭১-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা বানোয়াট মন গড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে মাঠে নেমেছে। যদি আমরা জানতে চাই, আপনি আওয়ামী লীগের একজন কর্মী, একজন নেতা, একজন সংসদ সদস্য, সেই অংশটি কারা? একটি অংশ কারা? না, এটা তো পরিষ্কার। আপনি জানেন যে বিজয়ের মাস, এই মাসে আনন্দ আজকে যখন মানুষের চেতনায় উন্মেষ হচ্ছে, যখন স্বাধীনতার কথা ভাবতে শুরু করছে, সেই মাসকে কেন্দ্র করেই কিন্তু আপনি লক্ষ্য করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার ভাস্কর্য কিভাবে ব্যঙ্গে কোথায় ফেলে দেওয়া হবে, এগুলো নিয়ে উম্মাদ এক দল। ওরা কারা? ওরা আজকে এই স্বাধীনতার পর থেকে প্রায় 50 বছরের কাছাকাছি সময়ে এসে একই ভাবনায় ভাবছেন। কারণ কি, আপনি দেখেছেন স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 3.5 বছরের শাসনের মধ্যে দিয়ে যখন এগিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, সেই ইতিহাস আজ নতুন করে বলার কিছু নেই। হত্যাকারীদের ফাঁসি হয়েছে, বিচার কার্য সম্পন্ন হয়েছে। সেই সময়ে যারা মদত দিয়ে খুনিদেরকে পুরস্কৃত করেছিলেন, তারা কিন্তু ধারাবাহিকভাবে এই রাষ্ট্রে আছেন এবং বিভিন্ন সময়ে শাসকের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এই যে নজরুল ইসলাম বাবু, একটি অংশ মিথ্যা বানোয়াট মন গড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং জনগণ, আমি যদি জানতে চাই কতটা প্রস্তুত আছে? কি আমি তো মনে করি শতভাগ প্রস্তুতি রয়েছে। আপনি আজকে কিন্তু পরিচ্ছন্ন বক্তব্য যে যখন থেকে এটা শুরু করলেন, বিএনপি মুখ করলেন না, কিন্তু বিএনপি সম্পৃক্ত কিনা এটা কিন্তু এদেশের মানুষ জেনে গিয়েছে। বিএনপি মুখ খুললেন না, বিএনপি সম্পৃক্ত কিনা? রুবিন ফারহানা, আমি আপনার কাছে জানতে চাইবো, এবং আপনি নিশ্চয়ই এতক্ষণ অবগত হয়েছেন জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য ভাষণ দিয়েছেন, এবং সেখানে স্পষ্ট আছে ধর্মীয় বিষয় আছে, ভাস্কর্য ইস্যু আছে, এবং যেটা আমি আবারও জানতে চাই, ৭১-এর পরাজিত শক্তি এবং মিথ্যা মন গড়া বানোয়াট বক্তব্য দিয়ে মাঠে নেমেছে। সেই যে মাঠে নেমেছে, তাদেরকে ইন্ধন যোগাচ্ছে কারা? মাঠে নামার পেছনের শক্তিটা আসলে কারা? এবং আপনারা তো এই বিষয়ে একদম চুপ ছিলেন, এখনো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারবারই একটি কথা এসছে, ৭১-এর পরাজিত শক্তি। এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খায়। উই আর লুকিং ফর ৭১-এর পরাজিত শক্তি। ওরা কারা? কারণ ওরা কারা এটা তোমরা বুঝতে পারছি না। আজকে 1 দশক ধরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়, নিরবচ্ছিন্নভাবে, নিরঙ্কুশভাবে রাষ্ট্র ক্ষমতায়। তারা একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো হাইকোর্টের সাথে। সেইখানে দীর্ঘদিন ধরে বিচার হলো, অনেকের ফাঁসি হলো, অনেকের বিচার প্রক্রিয়া চলছে। এর মধ্যে আবার ফাঁক ফোকরে ৭১-এর পরাজিত শক্তি কোথায় লুকিয়ে আছে? পরাজিত শক্তি লুকিয়ে আছে বিএনপির, কখনো কোটের নিচে, কখনো আঁচলে, কখনো সাথে, কখনো বন্ধু সহোদর সকলেই। আমি যদি, যেমন তারা বলে যে এক চিমটি ৭১-এর পরাজিত শক্তি, এক মুঠো রাজাকার, আর বিভিন্ন দলের ডান বাম মিলিয়ে বিএনপি। আমি যদি বলি যে এক চিমটি মুশরিক, এক মুঠো মুনাফেক, আর এক সাগর দুর্নীতিবাজ নিয়ে আওয়ামী লীগ। মাঠের রাজনীতিতে তো অনেক কথাই বলা যায়, বলাও দুই দলের নেতারা সারাদিনই বলছে, কিন্তু
প্রশ্নটা হচ্ছে এতদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকার পরেও ৭১-এর পরাজিত শক্তিকে তারা প্রতিহত করতে পারলো না, বা থামাতে পারলো না, বা বন্ধ করতে পারলো না, বা তাদের ধরতে পারলো না, তাদের বিচার করতে পারলো না। তাহলে ট্রাইব্যুনাল এতদিন করলোটা কি? বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তি বলতে কিছু নাই। সত্য কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাটা কি, যে চেতনার উপরে ভিত্তি করে আজকে মানুষের ভোটাধিকার বলেন, গণতন্ত্র বলেন, বাক স্বাধীনতা বলেন, সমস্ত কিছুকে নিষ্পেষিত করে বিরোধী দলকে একরকম কোণঠাসা করে আওয়ামী লীগ যে দীর্ঘ সময় ভোটে বিনা ভোটে ক্ষমতায় আছে, সেই মূল শব্দ যুগলটা তো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আপনারা যদি ঘোষণাপত্রটা একটু দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্র, খুব স্পষ্ট হয়ে যাবে সময়, এটা কোনো ধোঁয়াশা, কোনো ধোঁয়াটে বিষয় না। মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটা যদি আমরা একটু পড়ি, এবং 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 দিয়ে প্রথম 5টা প্যারাগ্রাফ, যে 70 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ 169টার মধ্যে 167টা আসন পেয়েছিল, তারপরে ক্ষমতা স্মুথলি হস্তান্তর করা হয়নি, পশ্চিম পাকিস্তান যুদ্ধ ঘোষণা করে এবং জাতীয় বিশ্বাসঘাতকতা করে, জাতীয়ভাবে বেইমানি করে। এই শব্দটা আছে বিশ্বাসঘাতকতা। অর্থাৎ এই যে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, তারপরে যে তার হাতে ক্ষমতা দেয়া হলো না, এটাকে বিশ্বাসঘাতকতা বলে ঘোষণাপত্রে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ স্বাধীনতার একটা মাত্র চেতনা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে গণতন্ত্র, সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার এবং সেই ভোটাধিকারের প্রতি শ্রদ্ধা। আজকে এই যে 2014, 2018 একেবারে একতরফা একক নির্বাচন, এবং যেটা রাতের ব্যালট বাক্স ভরা, কখনো কখনো 153টা আসনে নির্বাচনের আগেই সরকার গঠন করে ফেলা, এই জায়গাগুলোতে দেখলে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখলে কি আপনি মনে করেন যে মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার কোনোটা আওয়ামী লীগ 12 বছরে নিরঙ্কুশভাবে থেকে প্রতিষ্ঠা করতে পেরেছে? পারেনি। সুতরাং এইভাবে যারা মানুষের গণতন্ত্রকে, দেশের গণতন্ত্রকে হত্যা করে, যারা মানুষের ভোটাধিকারকে লুণ্ঠিত করে, এবং যারা বিনা ভোটে একটার পর একটা ক্ষমতায় থেকে, যারা ইয়াহিয়াও তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার ক্ষমতা রেখেছিল, ইয়াহিয়ার সময় তো 70 সালে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছিল, যেটা আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড বিক্রি পায়। সেই সাহস তো আজকে আওয়ামী লীগ দেখাতে পারে না। সুতরাং আমার তো মনে হয় পরাজিত শক্তি যদি থেকে থাকে কেউ, যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ কাজ করে থাকে, গত 1 দশকে সেটা করেছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের নিজের ঘরের মধ্যে শত্রু খোঁজা উচিত। আরেকটা কথা আমি বলে শেষ করছি, আজকে যে হেফাজতের প্রসঙ্গে এই কথা বলা হচ্ছে, সেই হেফাজতের সাথে আওয়ামী লীগের সখ্য বহু পুরানো। আমি আসবো সেই প্রসঙ্গে, আসবো 2013তেও দেখেছি, এর ধারাবাহিকতা এখনো চলছে। আসবো নজরুল ইসলাম বাবু, দুটো বিষয় আমি পেলাম রুবেন ফানার কাছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, চেতনায় বিশ্বাস করছে না, এবং ৭১-এর পরাজিত শক্তি বলে যে কোনো শক্তি আছে সেটা অদৃশ্য, একটু করোনার মতো, সেটা বিএনপি খুঁজে পাচ্ছে না, দেখতে পায় না। আমি আপনাকে বলবো কি জানেন, হ্যাঁ, যে এই ধরনের বক্তব্য যারা দেন, এটা অশালীন, ওনাদের নিলজ্জহীনভাবে যখন যেভাবে বলা দরকার ওনারা মিডিয়ার সামনে বলতে পারেন। কারণ ওনারা বলবে না, কারা বলবে বলেন আপনি? এই পরাজিত শক্তির উপর ভর করেই তো বিএনপি, বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়েই তো বিএনপি, সেই বিএনপি কিন্তু 96 সালে নির্লজ্জ নির্বাচন করেছিলেন, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন কিন্তু তারা জন্ম দিয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে তখন টেনে হেসড়ে কিন্তু বাংলার জনগণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কাকে বলে তা শিখিয়ে দিয়েছেন। সুতরাং আজকে যারা, আমি এক কথায় বলবো, নাচতে না জানলে উঠোন বেকা, ওনারা নির্বাচন করতে পারেন না, সৎ সাহস নেই, জনগণের জারুর বাড়িকে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। বেগম খালেদা জিয়ার কি পরিণতি আপনি জানেন, যে একজন প্রধানমন্ত্রী হয়ে যিনি আজকে সাজাপ্রাপ্ত আসামি, আর একজন তারই সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হয়ে যিনি লুটেরা দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে, সেই তারেক রহমানের জয়ধ্বনি বা গুণগান গেয়ে এখন আর বিএনপি করার কোনো সুযোগ নেই। তো এখন এই জামাতপন্থী আর স্বাধীনতা বিরোধীদেরকে বর করে কিছু কথা বলা ছাড়া, তার মানে আমি সেই প্রসঙ্গে আসি নজরুল ইসলাম বাবু। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা বিষয় উল্লেখ করেছেন, যে রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানো, ধৃষ্টতা দেখাচ্ছে পরাজিত শক্তি। এই রাজনৈতিক মদতটা কারা দিচ্ছে পিছন থেকে? তাহলে আমি পরিষ্কার বলবো, যারা ক্ষমতায় যেতে পারেন না, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, এদেশের মানুষকে যারা পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে, যারা নির্বাচনকে ভণ্ডুল করে দিয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করেন না এবং করেও জনগণের সামনে যেতে পারেন না, সেই পরাজিত শক্তি হলো বিএনপি। ওনারা 20 দলীয় জোট করে আজকে ওই জামাতপন্থী এবং স্বাধীনতা বিরোধীদেরকে পর্দার পাশে আঁচলের নিচে রেখে আজকে সামনের কাতারে আসতে চায়। এই রক্তচক্ষুকে আমরা বারবার হার মানিয়েছি ৭১ থেকে শুরু করে, বারবার এই পরাজিত শক্তি পরাজিত হবে, এটা নিশ্চিত জেনেই আমি বলতে পারি যে
ওনারা কোনো আমাদের কাছে শক্তিশালী দল নয়, ষড়যন্ত্রকারী দল বিএনপি। যতই মৌলবাদীর শক্তিকে নিয়ে আপনারা সামনে আসার চেষ্টা করেন না কেন, সেটা ৭১-এর পক্ষের শক্তি রুখে দিবে। কেনই বারবার ৭১-এর পরাজিত শক্তিকে নিয়েই বিএনপি সামনে এগোতে চায় এবং দেশকে পিছিয়ে দিতে চায়? বঙ্গবন্ধু হত্যার কথা এসছে, বঙ্গবন্ধু হত্যার প্রসঙ্গে আমি অতীতেও বারবার একটা কথা বলেছি, এই হত্যাকাণ্ডটি আওয়ামী লীগের নিজস্ব লোকদের দ্বারা করানো ঘটনা। এবং সেই সময়ে খন্দকার মোশতাক যখন ক্ষমতা নিলেন, তখন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ক্যাবিনেটের ১৯ জন মন্ত্রী গিয়ে সেখানে শপথ নিলেন। সেই সময় যিনি সেই সময় যিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন, তাকে পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রী করা হলো। যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন শফিউল্লাহ, তাকে সংসদ সদস্য করা হলো। সেই সময় যে জাসদ উল্লাস প্রকাশ করেছিল, সেই জাসদ এখন তাদের সঙ্গে সংসদে মন্ত্রিত্বের ভাগ বসিয়েছে। সুতরাং বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত, বিভিন্নভাবে যাদের ভূমিকা রাখার কথা ছিল তারা সেই ভূমিকা রাখেননি, অথবা কেউ কেউ উল্লাস প্রকাশ করেছেন, তারা কিন্তু এখন আওয়ামী লীগের সঙ্গেই আছেন। আর বিএনপির জন্ম তার বহু পরে। সুতরাং বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপিকে আনবার একেবারেই আমি বলবো যে এটা একটা ছেলে মানুষের রাজনৈতিক যুক্তি, এটা আসলে খাটে না। আর ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে এই কথাটা বলতেই হয় যে ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন একটি নিয়ম রক্ষার নির্বাচন ছিল, বিএনপি সে কথাটি বলেওছে। এবং বিএনপি ওয়াদা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তারা ক্ষমতা থেকে সরে যাবে, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিএনপি ক্ষমতা থেকে সরে গেছে। ২০১৪ সালে কিন্তু একই ধরনের ওয়াদা আমরা আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছিলাম। আওয়ামী লীগ বলেছিল যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরা সামনে সকলের অংশগ্রহণে আরেকটি নির্বাচন দেব। যখন আওয়ামী লীগ দেখলো যে প্রশাসনকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে, বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে, রাষ্ট্রের বিভিন্ন অর্গানকে ব্যবহার করে ক্ষমতাকে প্রলম্বিত করা যাচ্ছে, তখন কিন্তু তারা আর নির্বাচনের পথে হাঁটেনি। এবং সেই যে মানুষকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া, ভোটারকে ভোট থেকে সরিয়ে দেওয়া, ভোটারের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নেওয়া, এই যে ২০১৪ শুরু হলো, সেটারই ধারাবাহিকতা কিন্তু ২০১৮-তে এসছে। এবং আমরা সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো, আপনি জার্মান গবেষণা সংস্থার কথা বলেন, বেটেলম্যান স্টিফটুং, কিংবা আপনি ফ্রিডম হাউসের কথা বলেন, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কথা বলেন, প্রত্যেকে বলছে বাংলাদেশ এখন স্বৈরতন্ত্রের পথে আছে, বাংলাদেশ এখন আংশিক গণতন্ত্র আছে, আংশিক মুক্ত দেশের কাতারে বাংলাদেশ আছে। অর্থাৎ আন্তর্জাতিক এবং জাতীয় দুইভাবে কিন্তু বাংলাদেশে যে এখন একটি গণতান্ত্রিক সরকার নেই, বাংলাদেশে যে এখন বিরোধী দলের কোনো স্পেস নেই, বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা স্বীকৃত। উদাহরণগুলোতে আমি একটু ধরিয়ে দিতে চাই। মাত্র কদিন আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস তারা কিন্তু বলেছে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে গণতন্ত্র শেখ হাসিনার এই সময়টাতে সবচেয়ে দৃঢ় এবং সুসংহত। আপনাকে আমি একই সঙ্গে এটাও তাহলে বলতে পারি, হিউম্যান রাইটস ওয়াচ সহ ৭টি মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মহলে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশ যে কর্তৃত্ব পরায়ণ সরকারের হাতে আছে সেই বিষয়ে প্রত্যেকে দৃষ্টিপাত করা উচিত। সেই সঙ্গে আপনাকে আমি এটাও মনে করে দিতে চাই যে আমেরিকার কংগ্রেসের ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলই কিন্তু বলছে যে যারা বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশনের সঙ্গে জড়িত তারা যেন পশ্চিমা দেশগুলো ঢুকতে না পারে। আমি এই সঙ্গে এটাও মনে করে দিতে চাই যে শ্রম শক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তারা বলছে শ্রমিক অধিকারের সঙ্গে সঙ্গে যদি মানবাধিকার নিশ্চিত না হয় তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে দেবে। নজরুল ইসলাম বাবু, আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। একটি মানবাধিকার বা গণতন্ত্রের কি অবস্থা? যেমন বিএনপি ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদেরকে গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন, রুমিন ফারহান কিন্তু তার কথা থেকে আমি পেলাম জাতির জনকে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, যে কথাটি বললেন, তাদেরকেও আওয়ামী লীগ প্যাট্রোনাইজ করেছে, অনেক সময় তাদেরকে মন্ত্রী মিনিস্টার ক্ষমতায় বসিয়েছে। এটা যেমন আমি আপনার কাছে জানতে চাই। আরেকটা বিষয় জানতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কিন্তু বলেছিলেন যে কোনোভাবেই জাতির পিতা বলেছিলেন যে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এমন কোনো কি দল আছে যে এই মুহূর্তে এসে তারা ধর্মকে ব্যবহার করছে না? আমি আপনাকে পরিষ্কার করে বলছি, প্রথমত যেটা আপনি বলছেন যে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে কিন্তু চিহ্নিত করেছেন, চিহ্নিত করে জাতির সামনে মুখোশ খুলে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন এবং জিয়াউর রহমানের শাসনকাল মহামান্য হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, অচল করে দিয়েছেন। সুতরাং আপনি সেখান থেকে ধরে নিতে পারেন একজন স্বৈরাচারের বন্দুকের নল নিয়ে ক্ষমতায় আসার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশকে কলঙ্কিত করেছে। বারবার কলঙ্কিত করার মধ্য দিয়ে যারা আজকে বড় বড় কথা বলেন, তাদের কাছ থেকে আমাদের বঙ্গবন্ধুর খুনিদেরকে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। আমাদেরকে চিহ্নিত করার সুযোগ যেখানে ছিল আমরা তার বিচার কাণ্ড কিন্তু সম্পন্ন করেছি। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন। আমাদেরকে কিন্তু সেই দিন ওই হত্যাকাণ্ডের স্লোগান পর্যন্ত দিতে দেয়নি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটা পর্যন্ত বাজাতে দেয়নি, যেটা আজকে
সারা পৃথিবীতে সমাদৃত ভাষণ। সুতরাং ওদের কাছ থেকে আমাদের জানতে হবে না বঙ্গবন্ধুর খুনি তারা, খুনিদের কাছ থেকে খুনির নাম কখনই জানা যায় না, খুনিরা আড়াল করার চেষ্টা করে। তো খুনি পক্ষকে নিয়ে আমি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ওই কাকে চিহ্নিত করব সেটা মূলত বিষয় নয়। আমরা যাদেরকে সম্মানিত করেছি, আমরা সেনাবাহিনীর প্রথম সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহকে আমরা মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছি। তিনি এই জাতির কাছে এখনো জীবিত আছেন, ওনার সম্পর্কে সবাই ভালোই জানেন। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে যারা সেদিন পুরস্কৃত করেছিলেন তার নাম জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার কার্য সম্পন্ন হবে না এই রাষ্ট্রে, যেটা এই ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স জারি করেছে, তার নায়ক জিয়াউর রহমান। সুতরাং ওই জিয়াউর রহমানের প্রেতাত্মা এবং দোসররাই হলো বঙ্গবন্ধুর খুনিদের পাহারাদার। প্রথম প্রশ্নের উত্তর একদম পরিষ্কার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। দ্বিতীয় আমার কাছে আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রেখেছিলাম। ৭২ সালে জাতির পিতা কিন্তু বলেছিলেন যে কোনো ধর্মকে ব্যবহার করা যাবে না। এখন পর্যন্ত একমাত্র নেত্রী বাংলাদেশে যিনি প্রতিদিন মিছিল, মিটিং, সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম এবং গঠনতন্ত্র সর্বক্ষেত্রে কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন। আপনি মোবাইলটা বন্ধ করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই, বারবার আসছে। সর্বক্ষেত্রেই কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে বঙ্গবন্ধুর কন্যা আজকে রাজনীতিকে ধর্মের বাইরে রাখার জন্য সর্বসময় বলে যাচ্ছেন, কিন্তু ধর্মের লেবাস পরে যাদের রাজনীতিতে এই আজকে বিএনপির অবস্থান, তারা 20 দল করেন, 18টা দলই দেখবেন যে বিভিন্ন রকম ওই ধর্মীয় সংগঠনকে নিয়ে এসে তারা দল করেন। ওরা আজকে বাংলাদেশের রাজনীতিকে এই ধর্মান্তর করার চেষ্টা করছে। সুতরাং কোনোদিনই সম্ভব না। আমি কিন্তু শুরুতেই বলেছি এই ধরনের লেজুর ভিত্তি এবং ধর্মের লেবাস পরে বিএনপি রাজনীতির মাঠে আছে। আমি একটা একদম স্পষ্ট করে আপনার কাছে যেটা জানতে চাই, জামাত শিবির বিএনপির সাথে তাদের মিত্র শক্তি, হেফাজত কাদের শক্তি? হেফাজত বাংলাদেশের আলেম উলামা যারা আছেন, এই আলেম উলামাদেরকে বঙ্গবন্ধুর কন্যা যে সমাদৃত করেছেন সেটা হলো এই মুসলিম দেশে যারা আলেম উলেমা তাদেরকে সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তারা কিন্তু রাজনীতির কারণে বঙ্গবন্ধুর কন্যার সাথে আসেন না, দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশের সমস্যা তুলের জন্য আসেন। তারা সমস্যা নিয়ে কথা বলেছেন। এই হেফাজতের সাথে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সক্ষতা নেই। আচ্ছা, হেফাজতের সাথে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সক্ষতা নেই, কিন্তু হেফাজতকে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন নতুন রাজাকার। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আলেম ওলামাদের সাথে বৈঠক করেছেন। বঙ্গবন্ধুর যেখানে ভাস্কর্য হবে সেখানেও তাদের দাবি একটা মসজিদ মিনার তৈরি করতে হবে, এবং সেটা তারা মেনে নিয়েছে। যে কথাটা আমি বলতে চাই, আওয়ামী লীগ সর্বদাই দ্বিমুখী নীতিতে চলে। আওয়ামী লীগ এখানেও আছে, আবার আওয়ামী লীগ ওখানেও আছে, যখন যেখানে সুবিধা আওয়ামী লীগ আছে। যেমন 2005 সালে যে মুমিনুল হকের বিরুদ্ধে আজকে এত বিষোদগার, যার ঘাড় মোটকে দেবে আওয়ামী লীগ, যাকে বঙ্গোপসাগরে ফেলে দেবে আওয়ামী লীগ, যাকে পাকিস্তান পাঠিয়ে দেবে আওয়ামী লীগ, যার ইমানি শক্তি পরীক্ষা করবার জন্য দিনের আলোতে মূর্তি ভাঙার কথা বলা হচ্ছে, রাতের অন্ধকারে নয়, অর্থাৎ নানান রকম থ্রেট এবং প্রতিহত করবার ঘোষণা আমরা সর্বদা আওয়ামী লীগের মুখ থেকে শুনে আসতেছি। তো সেই মুমিনুল হক সাহেবের পিতা প্রয়াত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে 2005 সালে খেলাফতে মজলিসের 5টা দফা মেনে কি আওয়ামী লীগ চুক্তি করে নাই? করেছিল। 5টা দফাই আওয়ামী লীগ মেনে নিয়েছিল। তারই ধারাবাহিকতায় 2013 সালে যখন শাপলা চত্বরে হেফাজত আসে, হেফাজতের সেই সময় সরকার বলেছিল কিছু দাবি বিবেচনাধীন আছে, কিছু দাবি আমরা মেনে নিয়েছি। পরবর্তীতে আমরা দেখলাম তাদের দাবি অনুযায়ী দেবী থেমিসের মূর্তি সরানো হাইকোর্ট প্রাঙ্গণ থেকে, আমরা দেখলাম পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন, আমরা দেখলাম দাওরায়ে হাদিসকে সর্বোচ্চ ডিগ্রি দেওয়া, আমরা দেখলাম তাদের যেখানে যা দাবি আছে মোটামুটি আওয়ামী লীগ সব মানলেন। এবং তার 13 সালের পর থেকে যে এই শফি হুজুরকে তারা তেঁতুল হুজুর বলা থেকে শুরু করে নানান নোংরা এবং অশালীন মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য আওয়ামী লীগের সর্বমহল থেকে এসছে। সেই হুজুরের দোয়া না নিয়ে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কোনো জায়গায় পা ফেলেন নাই। অর্থাৎ যে কোনো কর্মসূচি হোক, যে কোনো মিটিং হোক, যে কোনো সিদ্ধান্ত হোক, আমরা দেখতাম তারা হাটহাজারিতে ছুটে যাচ্ছেন সিদ্ধান্তের জন্য। যে কারণে সময় আপনার আগের শোতে আমি এসেছিলাম যখন অতিথি হয়ে, আমি কিন্তু একটা কথা বলেছিলাম, এটা আওয়ামী লীগের এ টিম বনাম আওয়ামী লীগের বি টিমের মধ্যে একটা খেলা হচ্ছে এ কারণেই যে আমি একটু আগে ব্রেকে ওনার কাছে যাওয়ার আগে আমি বলছিলাম না যে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে মানবাধিকার না হলে জিএসপি সুবিধা চলে যাবে। একই সঙ্গে কংগ্রেস বলছে, ইউএস এর কংগ্রেস বলছে, তাদের ডেমোক্রেট এবং রিপাবলিকান দুদলই বলছে যে এরকম গণতন্ত্র এবং মানবাধিকারের পরিবেশ থাকলে তারা আসতে পারবে না পশ্চিমা বিশ্বে। একই সঙ্গে আমরা বিভিন্ন সংস্থার রিপোর্ট দেখছি, সব দিক থেকে আওয়ামী লীগ একটা চাপে আছে, পশ্চিমাদের একটা চাপ আছে। বিশেষ করে আমেরিকার নির্বাচনে যখন বাইডেন আসলো, যিনি বারবারই গণতন্ত্র এবং
মানবাধিকারের ব্যাপারে জোর দিচ্ছেন এবং তিনি বলছেন যে সারা বিশ্বজুড়ে তিনি আমি শেষ করি সারা বিশ্বজুড়ে এবং মানবাধিকারের যে একটা বিষয় আছে সেই বিষয়কে তিনি সারা বিশ্বে তুলে ধরবেন। সেখানে আওয়ামী লীগ ডেফিনেটলি একটার পর একটা নির্বাচন তারা মানুষকে বাদ দিয়ে করছে, একটার পর একটা নির্বাচন ব্যালটের বাইরে হচ্ছে, একটার পর একটা নির্বাচন ভোটের বাইরে হচ্ছে। সেই জায়গাতে তারা যে চাপটা আছে তারা আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের বিপক্ষ কোনো শক্তি থাকে সেটা হচ্ছে যেতেই হবে। আমি আপনাকে বেশি সময় দিয়ে দিচ্ছি, সেটা একটা বড় অভিযোগ। এবং যদি আওয়ামী লীগের কোনো থামবেন, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, আওয়ামী লীগের কাউন্টার যদি কিছু থাকে সেটা হচ্ছে থামাতে হবে, আপনাকে বলতে হবে। ওনাকে থামাতে চাইলে আপনাকে এবং অযৌক্তিক কথা সারা দিন বলা যায়, শুধু সময় নষ্ট করে লাভ নেই। আমাকে সময় দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি বলছি যে আজকে ব্যারিস্টার রুমিন যেটা বললেন এটা সত্যি বলেছেন তিনি, যে আওয়ামী লীগের কোথায় প্রেসারে আছে উনি অনুভব করে, আওয়ামী লীগ করে না। ওনার দল যে কোন অবস্থায় আছে সেটা তিনি অনুভব করতে পারেন না। আওয়ামী লীগ প্রেসারে আছে, আওয়ামী লীগ সমস্যায় আছে, এইটা না। হেফাজত যখন দেশের কাজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে চায় তখন দরজা খোলা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সরকারের প্রধান, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য তিনি প্রস্তুত থাকেন। সেই কারণেই আমি বলবো এই রাষ্ট্রের দীর্ঘদিনের এই সমস্যা, এই ওলেমাদের সাথে যেটা আছে, মসজিদের ইমামদের সাথে আমাদের কোনো দলবাজি নেই। ওনারা আসবেন, ওনাদের নেতৃত্বে ওনারা সমস্যার কথা বলবেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই জট বাঁধানো জমানো সমস্যা সমাধান করেছেন। সুতরাং আমি মনে করি হেফাজত না, কিন্তু আমি একটু দর্শকের কাছে একটু বিদায় নিব এই কারণে যে প্রত্যেকটা দর্শক আমি বলবো যে আপনারা আমাদের চ্যানেল আইতে যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু আমাদের মেট্রো স্যাম টু দ্য পয়েন্ট চলছে। আপনারা সেখানে যদি অংশগ্রহণ করেন তাহলে এই অনুষ্ঠান আপনারা সরাসরি সেখানেও দেখতে পাবেন। দয়া করে আপনারা সেখানে সংযুক্ত হয়ে যান। আমরা আলোচনা কন্টিনিউ করছি। সংগঠনগুলো আছে একদম সম্মান রেখেই বলছি আমি যে তারা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না। আমি পরিষ্কার করে বলছি আপনাকে, আপনি দেখুন যে মাওলানা কয়েকজন নাম না জানা মাওলানা বা নাম জেনেও বলতে পারি আমরা, চিৎকার করে করে বললেন বঙ্গবন্ধুর জন্য তারা এই মিনারের ডাক দিবেন, দোয়ার ডাক দিবেন। 50 বছর যারা বঙ্গবন্ধুর কথা বলতে পারেন নাই, এই ধরনের পেতাত্তারা আজকে এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকারের রাস্তা করে দেওয়ার জন্য, রাজনৈতিক দল বিএনপিকে সুযোগ করে দেওয়ার জন্যই আজকে তাদেরই পাতানো একটা ষড়যন্ত্র শুধুমাত্র। এখানে ভাস্কর্য কোনো বিষয় নাই। ভাস্কর্য সারা মুসলিম দেশে আছে, ভাস্কর্য বাংলাদেশেও ছিল, বাংলাদেশে থাকবে এবং জাতির পিতার ভাস্কর্য আমাদের হৃদয়ে রয়েছে। বিএনপিকে সুযোগ করে দেওয়ার জন্যই আসলে একটি সংগঠন এটা করছে। আপনি বলছেন আওয়ামী লীগের এই টিম বি টিমের মধ্যে খেলা হচ্ছে, নজরুল ইসলাম বাবু বলেছে যে আপনাদেরকে মাঠ করে দেওয়ার জন্য একটি সংগঠন এই খেলার আয়োজন করেছে। আমাদেরকে মাঠ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ শুধু রাষ্ট্রযন্ত্রটাকে সরিয়ে দেখ, তারপরে আওয়ামী লীগ বুঝবে যে কত ধানে কত চাল। 2013-তে যখন একটার পর একটা মেয়র নির্বাচনে তারা পরাজিত হচ্ছিল, তখনই কিন্তু তাদের ধারণা হয়ে গিয়েছিল নিজেদের ডিক্লাইনিং অবস্থা সম্পর্কে এবং বিএনপি বা বিরোধী দলের শক্তি সম্পর্কে। তারপর কিন্তু আওয়ামী লীগ আর সাহস করে নাই কোনো ভোটের আয়োজন করার। সুতরাং আওয়ামী লীগ খুব ভালোভাবে জানে যে বিএনপি বা বিরোধী দল কতটুকু শক্তিশালী, এবং সে কারণেই কিন্তু তারা ভোটের মাঠে কখনো আর ফেস করতে চাচ্ছে না। বিএনপিকে যদি পূর্ণ শক্তি, শুধু বিএনপি বলে না, যে কোনো গণতান্ত্রিক দলের পূর্ণ শক্তি তখনই বিকশিত হয় যখন আপনি তার উপর থেকে রাষ্ট্রযন্ত্রের চাপ সরিয়ে দেন। এবং স্বৈরতান্ত্রিক সরকারগুলো, ফ্যাসিস্ট সরকারগুলো, একনায়কতান্ত্রিক সরকারগুলো এজন্যই বিরোধী দলের উপরে রাষ্ট্রযন্ত্রের একটা চাপ রাখে, সংস্থাগুলোকে এক করে ফেলে এবং যে সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট আছে সেটাকে তারা সরিয়ে দেয়। তাহলে হয় কি যে পুরো শক্তিটা মিলে যখন আপনি একটা বিরোধী দলের বিরুদ্ধে লাগবেন তখন তাদের কিন্তু আর বাঁচবার কোনো পথ থাকে না। আমি একটি প্রশ্নে আপনার কাছে যেতে চাই। আমি যদি রাজনৈতিক বিএনপির নেত্রী হিসাবে, বিএনপির সংসদ সদস্য হিসাবে আপনার সাথে কথা বলি, তাহলে হয়তো আপনি নিশ্চয়ই আপনাদের একটাই জায়গা থাকবে স্ট্যান্ড, সেটা হচ্ছে এই সরকার ভোটের অধিকার হরণ করেছে, অগণতান্ত্রিক সরকার, রাতের আধারে আসা সরকার, এটাই হচ্ছে অভিযোগ। কিন্তু সেই পরিচয়টা সরিয়ে যদি রুমিন ফারহানা, আমি আপনাকে প্রশ্ন করি যে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে দেশে কি ডেভেলপমেন্ট হয়নি, উন্নয়ন হয়নি, সেই জায়গায় আপনি কি বলবেন? হ্যাঁ, খুব ভালো বলেছেন। আমি আজকে একটা লেখা লিখেছিলাম সারাক্ষণে পদ্মা সেতু নিয়ে। পদ্মা সেতু তো এখন আওয়ামী লীগের গত 10 বছরের প্রোপাগান্ডা। এটা নেওয়া হয়েছিল 2007 সালে, এই প্রজেক্টটা 8,000 কোটি টাকা। এই প্রজেক্ট এখনো শেষ হয়নি, শুধু খাম্বা দাঁড়িয়েছে পদ্মা সেতুর, স্কেলেটন দাঁড়িয়েছে, হাড্ডিগুলো দাঁড়িয়েছে, সেটা এসে দাঁড়িয়েছে 30,000 কোটি টাকায়। এবং যেখানে ভারত, চীন, মিয়ানমারে
পার কিলোমিটার খরচ হচ্ছে 500 থেকে 700 কোটি টাকা, সেখানে বাংলাদেশে খরচ হচ্ছে 5000 কোটি টাকা। সোমা, এখানে আমি ডেভেলপমেন্টের কথা জানতে চাচ্ছি, যে ডেভেলপমেন্টে আপনি বিশ্বে নজিরবিহীন দুর্নীতির উদাহরণ স্থাপন করবেন, যে উদাহরণ ট্রিকল ডাউন পদ্ধতিতে আপনার যুবলীগ ছাত্রলীগের একটা সাধারণ কর্মীর ঘরে 2000 কোটি টাকা এনে দেবে, সেই উন্নয়নে সাধারণ মানুষের ভাগ্যর পরিবর্তন হবে না। এই যে পদ্মা সেতু নিয়ে এত কথা বলছে না, এই পদ্মা সেতুটাকে আমি উন্নয়নের খাম্বা ধরে কথা বলছি, যে যেই পদ্মা সেতু, ভারতের হাজারিকা সেতু হচ্ছে 9 কিলোমিটার এবং তাতে খরচ হয়েছে মাত্র 1100 কোটি টাকা, সেখানে 6.25 কিলোমিটারের একটা সড়ক আপনি যখন 30,000 কোটি টাকায় এখনো শেষ হয়নি এবং বলছে আশা করছে যে 2022 সালে শেষ হবে। আর যদি রেল প্রকল্প ধরেন 2024 সালে, এগুলো সবই আশাবাদ। এবং 24 আর 22 আসতে আসতে আমি আসলে 40,000 কোটি টাকার ছাড়িয়ে যাবে পদ্মা সেতু। যখন গাড়িতে করে পদ্মা সেতু আপনি বলার পর কত হাজার কোটি টাকা যাবে এটা আল্লাহ মালিক শুধু জানে। তার মানে উন্নয়ন হয়নি, সাধারণ জনগণের টাকা দিয়ে পর্দা কেনা হয়, কয়েক লক্ষ টাকা দিয়ে স্টেথো কেনা হয়, যে দেশে লোকজন খাল আমি আসবো আপনার কাছে, কিন্তু রুমিন ফারহানা আপনি বলার পর বহু বছর পর সেই দেশে তো এই অবস্থা হবে। আপনি বলার পর বহু বছরের একটা ঘুমিয়ে থাকা শব্দ আমার মাথায় আবার জেগে উঠলো, খাম্বা। এই যে খাম্বা রাজনীতি, খাম্বা, আমরা বিএনপি সময় দেখেছিলাম খাম্বা লাগিয়েছিলাম, শুধু বিদ্যুৎ দেননি। বিদ্যুতের আমার শোনেন, আপনাকে ধন্যবাদ যে আপনি এই যে খাম্বার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। আমি আবারও বলি, দেখেন, এটা খাম্বার রাজনীতি না, এটা আওয়ামী লীগের পদ্মা সেতুর রাজনীতি। আপনি বলছেন প্রপাগান্ডা, পদ্মা সেতুকে যারা প্রপাগান্ডা ভাবেন তাদের এদেশের রাজনীতি করার কি অধিকার রয়েছে? জনগণ বিচার করবে। আমি বলছি তাদের রাজনীতি প্রপাগান্ডা বলে যারা স্বীকার করে, এটা হলো বাংলাদেশের 21টি জেলার সাথে সম্পৃক্ত হওয়ার একটি উন্নয়ন। সেখানে যখন প্রপাগান্ডা বলে চালিয়ে দিতে চান, তখন আপনার সম্পর্কে মানুষের যাচাই বাছাই হয়ে যায় আপনি আসলে কতটুকু সত্যি। এবং নেক্সট হলো, আপনি আরেকটি কথা বলেছেন এখানে যে উন্নয়ন আপনি চোখে দেখছেন না। আমি বলি যে এই বাংলাদেশে মেট্রো রেলের কথা আমরা ভাবতেও পারি না, সেই বাংলাদেশে মেট্রো রেলের আজকে কোথায় অবস্থান এসে পড়েছে দেখেছেন। পদ্মা সেতু যেখানে শুরুতেই দুর্নীতির কথা বলে আপনারা প্রপাগান্ড চালিয়েছেন, ওইটাকে বলা হয় প্রপাগান্ড। ওখানে কিন্তু আন্তর্জাতিক বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে সেখানে কিন্তু বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। সুতরাং দুর্নীতি আর বলেন না। দুর্নীতি করে তারেক রহমান এদেশের টাকা বিদেশে পাচার করে পালিয়ে আছেন। দুর্নীতি করে আপনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত কনভিক্টেড আসামি হিসাবে আখ্যায়িত হয়েছে। আপনার আরেক ছেলে দেশের টাকা বিদেশে পাচার করে মালয়েশিয়ায় রেখে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করুক। এই যে রাজনীতি, সেই রাজনীতি থেকে দূরে এসে এখন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কথা ভাবেন। আপনারা রাজনীতি করবেন, আপনি বলেন আমাদের সরকার প্রধান আপনাদেরকে সুযোগ করে দিতে হবে, রাষ্ট্রীয় অর্গানগুলোকে আপনাদের জন্য ব্যবস্থা দিতে রাজনীতি করতে হলে আপনাদের সৎ সাহস নিয়ে মাঠে নামতে হবে, আপনাদের জনগণের পক্ষে কাজ করতে হবে। বহুত বলেছে, আমি আরেকটু বলতে চাই। আমি শুধু এইটা বলে শেষ করব যে রাজনীতি করবেন বিএনপি, আর আমরা সব ঠিকঠাক করে দেব, রাষ্ট্রীয় অর্গানগুলিকে সব বন্ধ করে রাখবো। রাষ্ট্রের অর্গান যদি অচল হয়ে যায় তাহলে দেশ থাকবে না। আপনি দেখেছেন বিদ্যুৎ ব্যবস্থা, বিএনপি দুর্নীতির মহিরুহ তৈরি করে গিয়েছে, খাম্বা রাজনীতি থেকে শুরু করে হাওয়া ভবন এবং ফুলসজ্জা বিছানো পথ আওয়ামী লীগ করে দিবে বিএনপিকে, আর বিএনপি সেই ফুলসজ্জার পথে হেঁটে যাবে। এমনটা কি সম্ভব? তাই কি কেউ করে দেয়? আমি শুধু এটুকু বলি, বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হয়েছে গত 6 বছরে 52,000 কোটি টাকা, আর কুইক রেন্টালকে বসিয়ে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে কুইক রেন্টালকে তার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে 62,000 কোটি টাকা। একটু শেষ করি প্লিজ। 62,000 কোটি টাকা। এই যে হরিণ লুট হচ্ছে না, কারণে কিন্তু লোডশেডিং শব্দটা চলে গেছে। আমার বাসায় ঠিকই লোডশেডিং হয়, আপনাদের হয় কিনা আমি জানি না, আমার বাসায় হয়। তো এই যে এবং গ্রামে গেলে আরো বেশি হয়, তো এই যে
৬২,০০০ কোটি টাকা আপনি বসিয়ে বসিয়ে কিছু মানুষকে দিয়েছেন না, তারা কত লক্ষ কোটি টাকা পাচার করেছে একটু খবর নেন। এই যে ৫২,০০০ কোটি টাকা আপনাকে ভর্তুকি দিতে হলো, দলে কি শুধু টাকা পাচার করে কেন? আর জনগণের জন্য কি কোনো দায়বদ্ধতা নেই? পাচারের কথা এসে বছরে ৭২,০০০ কোটি টাকা পাচার হয় বৈধ চ্যানেলে, আর অবৈধ চ্যানেল ধরলে সেটা ১.৫ লক্ষ কোটি টাকায় গিয়ে ঠেকে। আর জিএফআই রিপোর্ট বলছে গত ৮ বছরে পাচার হয়েছে ৮.৫ লক্ষ কোটি টাকা। এই টাকাগুলো কারা পাচার করেছে? শুধু পাচারের কথা আসলে ওনারা তোতা পাখির মতন একই কথা বলেন। তো এই যে আজকে ১২ বছর তারা একাধিক্রমে ক্ষমতা এবং কোনো রকমের কোনো চ্যালেঞ্জ ছাড়া, কোনো রকমের কোনো ভোট ছাড়া, তারা কেন বের করছে না যে এই লক্ষ লক্ষ কোটি টাকা কারা পাচার করছে? কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা ভেবেছিলাম শুধু রাজনীতিবিদরাই টাকা পাচার করেন না, এখন দেখছি আমলাদের সংখ্যা বেশি। তো আমলা নির্ভর সরকারে আমলাদের সংখ্যাই বেশি হবে টাকা পাচারে, এটাই তো স্বাভাবিক। কিন্তু রাজনীতিবিদ নির্ভর সরকার না, আমলা নির্ভর সরকার। এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে তারা এইটা বের করে না কেন কারা টাকা পাচার করছে? ব্যাংকগুলোতে মন্দরিনের পরিমাণ দাঁড়িয়েছে ৩.৫ লক্ষ কোটি টাকা। এটা কারা? দুর্নীতির তালিকা তৈরি করতে সরকার কেন শুভঙ্করের ফাঁকিটা দিচ্ছে? আমি প্রশ্নটি রাখলাম যে আমি আপনার কাছে আরেকটু প্রসঙ্গে ফিরতে চাই। সেই প্রসঙ্গটি হচ্ছে আজকে কিন্তু মাননীয় তথ্যমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটি আমি আপনাকে বলতে পারি, পড়ে শোনাতে হবে না। সেটি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির হাটে বিক্রি হয়ে যাওয়া একটা মানুষ। কারা তাকে কিনে নিলেন, কাকে তারা কত দামে কিনলেন আপনারা কি জানেন? রাজনীতির হাটে বিক্রি হয়ে যাওয়া একজন মহাসচিব কি করে একটি রাজনৈতিক দলের মহাসচিব দায়িত্বে থাকেন? আপনারা তাকে নেতা মানছেন। আওয়ামী লীগ যখন ডান বাম হেফাজত নাস্তিক মোল্লা সব নিয়ে একটা খিচুড়ি পাকায়, কেনা বেচা তারাই ভালো জানে। বিএনপির সাথে তো কেনা বেচার কোনো ব্যাপার নাই। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর কি দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি একজন সজ্জন রাজনীতিবিদ এবং তার ইমেজটা, তার যে ইমেজ সেটা বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, অন্যান্য দল বলেন, সবাই কিন্তু তাকে অন্যরকম একটা শ্রদ্ধার চোখে দেখে এবং সেই জায়গাটিকে নস্যাৎ করবার জন্য সম্ভবত তথ্যমন্ত্রী এই কথাটি বলেছেন। এবং এই কথাটি আমি জানি না এটা উনি পলিটিক্যাল রেটরিক থেকে বলেছেন কিনা, কিন্তু এই কথাটি কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। যে ধরনের কথা উনি বলেছেন তাতে মানহানির মামলা করা যায়। আর যদি কেনা বেচার কথা তিনি জেনেই থাকেন, সেটা আমরা সাহস থেকে উনি প্রকাশ করুক। কেনা যদি হয়েই থাকে তো কিনেছে তো তারা, তাহলে সেটা প্রকাশ করুক তারা। আর কেনা বেচার রাজনীতি আওয়ামী লীগ শুরু থেকেই করছে, কেনা বেচা নিয়েই আওয়ামী লীগ আছে, না হলে একই সঙ্গে তারা এক হাতে হেফাজত, এক হাতে খেলাফতে মজলিস, আরেক হাতে আবার বাম, আরেক হাতে আবার জাসদ, তারা সব কিছু নিয়ে আবার স্বৈরাচার তাদের কোলে বসা থাকে। সবচেয়ে মজা স্বৈরাচার থাকে তাদের কোলে। তো এইরকম নিয়ে যখন আওয়ামী লীগ খেলছে, সুতরাং কেনা বেচা আওয়ামী লীগ খুব ভালো জানে। বিএনপির কোনো সম্পর্ক নাই। কোলে থাকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির হাটে বিক্রি হওয়া একজন নেতা। আসলে কিনলোটাকে মুজিব আদর্শের রাজনীতি কাউকে টাকা দিয়ে কিনতে হয় না, এই আদর্শ সবাইকে ধারণ করতে হয়। যতদিন না পর্যন্ত বাংলাদেশে মুজিব আদর্শ কায়েম করার জন্য রাজনীতিতে কেউ পা রাখবেন না, বাংলাদেশের জনগণ তাকে রাজনৈতিকভাবে কখনো পরিচ্ছন্ন মনে করবেন না। এটাই পরিষ্কার। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবশ্যই আওয়ামী লীগ কিনেনি, অন্য কোথাও বিক্রি হতে পারে, অন্য কোনো রাজনৈতিক দলের কাছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে, তো বারবার বলছি, একটি শব্দ কিন্তু আজকে আপনার সামনে অনেকবার উচ্চারণ করেছি, পরিষ্কার, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এটা বলছে এই কারণে জাতি মেসেজ পেয়ে গিয়েছে এবং এটা ক্লিয়ার মেসেজ যে বিএনপিকে তার বি টিম দিয়ে এই খেলা খেলছে। কারণ বিএনপি রাজপথে নামার মুখ নেই। বিএনপি শত চেষ্টা করেও এদেশে হরতাল দিয়ে হরতাল করতে পারেনি। এখন আর গাড়ি পড়তে পারে না, গাড়ি পড়লে ধরা খেয়ে যায়। এখন ডিজিটাল বাংলাদেশে তারা মহা বিপদে আছেন। এই অবস্থায় তারা নতুন মুখ নামানোর চেষ্টা করছেন। একই বোতলে ভিন্ন রঙের জিনিস ঢেলে ঢেলে অভ্যস্ত যারা, তারা চেষ্টা করছেন আর কি। সুতরাং এই ব্যর্থ চেষ্টা কোনো কাজে লাগবে না। আর আপনি বলেছেন দুর্নীতির তালিকায় শুভঙ্করের একটা ফাঁকি যেটা তুলে ধরেছেন রোমেন ফারহানা, অনেক ফাঁকি রয়েছে। আমি বলবো অনেক ফাঁকি রয়েছে। সেই ফাঁকিটা হলো কি জানেন? বেগম খালেদা জিয়ার চারপাশে যারা ছিলেন তারা কিন্তু সব দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। পিএস এপিএস কোনো খোঁজ খবর নেই। ওদেরকে একটু খোঁজ খবর নেওয়া দরকার। দুদুকের দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন বানিয়েছিলেন বাংলাদেশটাকে, তাদেরকে একটু তালিকায় টান দেওয়া দরকার। আমি আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে আজকে। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আলিম ওলামাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী যে বৈঠকটা করলেন সেখানে তিনি বলেছেন এই বৈঠকের মানে নতজানু কোনো বিষয় না। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি,
নতজানু কেউ এখনো বলে নাই। উনি এত শিহরিত, এত ভীত, এত সন্ত্রস্ত হয়ে গেলেন কেন? বৈঠক করেছেন, ভালো করেছেন। নিজের দলের বি টিমের সাথে উনি বৈঠক করবেন না? এই বি টিম তো চলছে 2005 থেকে, এটা তার ধারাবাহিকতা মাত্র 20-এ এসে। আন্তর্জাতিক বিশ্বকে যখন দেখাতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে যে ফোর্সটি শক্তিশালী হয়ে যাবে সেটা হচ্ছে ইসলামিস্ট ফোর্স, এবং ইসলামিস্ট ফোর্সের ব্যাপারে কারণে অকারণে পশ্চিমা বিশ্বের একটা ভীতি আছে, এবং তারা মনে করে দরকার নাই ভোট ভাতের অধিকার, দরকার নাই বাক স্বাধীনতা, দরকার নাই গণতন্ত্র, দরকার নাই সুশাসন, দরকার নাই সেপারেশন অফ পাওয়ার। আগে তো আমরা ইসলাম ঠেকাই, মানে ইসলামোফোবিয়া যেটা, সেখান থেকে মানুষ মানে পশ্চিমা বিশ্ব চিন্তা করে যে আগে আমরা মৌলবাদ ঠেকাই। তো এই সোকল্ড মৌলবাদকে আওয়ামী লীগ অতীতেও ব্যবহার করেছে, বারবার ব্যবহার করেছে, যতবার তারা সমস্যায় পড়েছে ততবার ব্যবহার করেছে। এবং কি সমস্যায় তারা পড়েছে, কেন পড়েছে, কোথা থেকে পড়েছে সেটা কিন্তু আমি বলেছি, যে এই মধ্য বাম থেকে যখন তারা সেন্টার রাইটে চলে আসলো, মধ্য ডানে চলে আসলো, তখন কিন্তু সত্যিকার অর্থে বিএনপির সাথে তাদের আর কোনো ডিফারেন্স নাই। এখন তাদের অতি ডান একটা বিরোধী পক্ষ দেখানোর দরকার, এবং সেটার জন্য হেফাজতের চেয়ে ভালো আর তো কিছু হতে পারে না। হেফাজত যদিও রাজনৈতিক সংগঠন নয়, তারপরেও কিন্তু আওয়ামী লীগ তার সঙ্গে খেলছে এমনভাবে যেন এটা একটা রাজনৈতিক শক্তি, সো দ্যাট তারা পশ্চিমা বিশ্বকে দেখাতে পারে যে বাংলাদেশে এখন ভোটাধিকার বা মানবাধিকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামকে দমন করা, ইসলামিস্ট ফোর্সকে দমন করা। খেলাধুলা যারা ভালো করেন, যা ভালো বুঝেন, এটা রুমিনাপা খুব ভালো জানেন। আপনি দেখলেন তো কি বিশ্লেষণ দিয়েছে, কি ব্যাখ্যাটা দিয়েছেন। সেই জন্যই তো খালেদা জিয়া তখন বলেছিলেন যদি বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে, বলছে না? তখন কোথায় ছিল ইসলাম, কোথায় ছিল মৌলবাদ? তখন তো মৌলবাদকে বুকে ধারণ করেই তো আপনারা রাজনীতি করেছেন। আমরা মৌলবাদ বুঝি না, আমরা গণতন্ত্র বুঝি না, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। সেই ক্ষেত্রে গণতন্ত্র বহাল আছে বলেই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। ব্যারিস্টার রুবিন ফারহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নজরুল ইসলাম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করবার আগে শুধু এইটুকুই বলবো, আমি এইটুকুই বুঝতে পেরেছি, আওয়ামী লীগ বলছে বিএনপি বি টিম নিয়ে মাঠে খেলছে, এবং বিএনপি বলছে আওয়ামী লীগ বি টিম নিয়ে খেলছে। এই যে এ আর বি টিমের খেলাধুলা, এটা কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। জনগণ শুধু এটুকুই জানি, জনগণ চায় ভালো থাকা এবং একটা উন্নত বাংলাদেশ। সেটা অবশ্যই রাজনৈতিক দলের মধ্য দিয়েই আসে, একটা সরকারের মধ্য দিয়েই আসে। আমি সোমা ইসলাম, মেট্রো সেন্টার পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন।